আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। নির্বাচন কমিশন রেফারির ভূমিকা পালন করবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের কোনো সুযোগ দেওয়া হবে না। এপ্রিল কিংবা ফেব্রুয়ারি নয়, যে কোনো সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুতি গ্রহণ করছে বলেও জানান তিনি। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানানো হয়। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার বলেন, দিনক্ষণ চূড়ান্ত না হলেও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। পথের থেকে ভোটারকে তাড়াইয়া দেবে যাতে না আসতে পারে ভোটার কেন্দ্রে, তারপরে ভোটার বাক্স লুট করে নিয়ে যাবে, জোর করে ভোটার বাক্স ভর্তি করে দিবে। সেই সুযোগ এইবার পাবে না। অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্র 10টা তো আমি দখল করে জিতে যাব। সুতরাং তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনোদিন। এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কয়েকটি দলের আপত্তির বিষয়ে সিসির কাছে জানতে চান সাংবাদিকরা। কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, তাদেরকে আস্থায় আনার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? আস্থায় আনা এখন আল্লাহর কাছে খুঁজেছি যে আল্লাহ তাদেরকে আস্থায় নিয়ে আসা, কি করবো আমি বলবো। কিন্তু রাজনৈতিক কারণে ওদের অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, এই বক্তব্য দিতে হয়। আমি এগুলাকে রাজনৈতিকভাবে দেখি। আমার অফিসারদেরকে আজকে বলেছি, আপনারা রাজনৈতিক সচেতন থাকবেন, কিন্তু রাজনীতিতে জড়াবেন না। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব না করে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবে তখনকার জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সংলাপী যে কোনো সমস্যার সমাধান উল্লেখ করে লন্ডনের বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। কোরবানি ঈদের ছুটি শুরু হয়েছিল 5 জুন। টানা 10 দিনের ছুটি শেষে রোববার খুলেছে সরকারি বেসরকারি সব অফিস। কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সকাল সকাল বেশিরভাগ বিভাগ আর দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা চলে এসেছিলেন প্রায় সব উপদেষ্টাই। ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অংশ নেন একের পর এক বৈঠকে। এর ফাঁকেই কথা বলেন গণমাধ্যমের সাথেও। ঈদ যাত্রা বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা আর কি যে ঠিক ছিল। এখনও তো 15,000 মেগাওয়াট, 15,000-এর বেশি। তো আমাদের প্রস্তুতি আছে। আমরা আরও একটু হয়তো ব্যয়বহুল ওই যে তেলের মেশিনগুলো চালাতে হবে, তাহলে আমরা ওই যে 16, 17, 18 যদি যায় তখন আমরা করবো আর কি। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কথা বলেন ভারতের পুশির নিয়েও। হাই কমিশনার আছে ইন্ডিয়া, সেও আমাদের অফিসেও আসছিল, তার সাথেও আমাদের কথা হয়েছে। আমরা বলছি যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়ায় থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় যাওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আর পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল সাম্প্রতিক রাজনীতি নিয়ে। জবাবে বলেন, লন্ডনের বৈঠকের পর পরিস্থিতি এখন বেশ স্বস্তিকর। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। এবছর 91,36,000 পশু কোরবানি হয়েছে ও দেশের বাইরে থেকে কোনো পশু আসেনি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো থেকে 25% নারী প্রার্থী করার প্রস্তাবনা দিয়েছেন নারী নেত্রী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
তবে স্থানীয় সরকার ও রাজনৈতিক দলগুলোর কমিটিতে নারীদের নেতৃত্ব আগে উঠে আসা উচিত বলে মনে করেন অনেকেই। রোববার রাজধানীতে এক আলোচনা সভায় এসব বক্তব্য উঠে আসে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সংসদে নারী প্রার্থিতার বিষয়ে রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। এতে ৩০০টি আসনে নারীদের উল্লেখযোগ্য অংশকে রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতার বিষয়ে প্রস্তাব দেয় নাগরিক কোয়ালিশন। অন্তত 25% নারী প্রার্থীকে মনোনয়ন দেবে, যা পর্যায়ক্রমে বেড়ে 50%-এ উন্নীত হবে। এই প্রস্তাবনা নিয়ে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রত্যক্ষ ভোটের বিষয়ে দলগুলো থেকে আগে ঐকমত্য জরুরি। আর গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে নারী আসন এবার বাড়ানো যাবে না বলে মনে করেন বদিউল আলম মজুমদার। সাধারণ আসনে যারা সংসদ তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না, তো এখন 2 জন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। আপনারা যদি 400 করেন তাহলে সংবিধান সংশোধন লাগবে এবং আপনি এটা আরপিওর মাধ্যমে করতে পারবেন না। তাকে খণ্ডিত প্রতিনিধিত্ব না দিয়ে তাকে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বের অংশ হিসেবে সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যেই আসনেই আপনি দেন না কেন, যেই আসন সংখ্যার ভিত্তিতে আপনি করেন না কেন, প্রত্যক্ষ ভোট এবং সর্বজনীন ভোট। রাতারাতি নারী প্রতিনিধিত্ব বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। They have to be qualified to be in that reserved seat and তাদের স্পেসিফিক জব থাকতে হবে, সেইটা পলিটিক্যাল পার্টিগুলো এনশিওর করতে হবে। যে আমরা যে রিজার্ভ সিট দিচ্ছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট, এটার ইফেক্টিভনেস কি, এটা তো একটা মেজারমেন্ট থাকতে হবে। অথবা এই যেটা যেটা ফেল করলাম, এটা ইলেকশন কমিশন রিভিউ করলো কিনা। কোনো নির্বাচনী এলাকা নাই, আমাদের কোনো জনগণ নাই, প্রতিনিধিত্ব করার কারোর কাছে জবাবদিহিতা নাই এবং কিছুই নাই। আমরা জাস্ট নারীরা জাস্ট ওখানে যায় এবং সংখ্যাগরিষ্ঠতাটাকে আরো ভারী করে। নারীদের প্রতীকী প্রতিনিধি না করে সত্যিকার অর্থে দেশ গঠনে ভূমিকা রাখার বিষয়ে কার্যকরী সংস্কার করা উচিত বলে মত দেন বক্তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কয়েকদিন ধরেই রাজধানী সহ সারা দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সবশেষ 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 249 জন আর করোনা শনাক্ত হয়েছে 26 জনের। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন কোভিড পরীক্ষা করা হচ্ছে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। প্রতি বছর বর্ষা এলে দেশে ডেঙ্গু সংক্রমণের হার বেড়ে যায়। ডেঙ্গুর সাথে একই সময়ে এবার বাড়ছে কোভিড সংক্রমণও। চলতি বছরের মে মাসে দেশে করোনার নতুন ধরন XFG-XFC-তে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা শক্তিশালী ওমিক্রনের JN1 ভেরিয়েন্টের নতুন ধারা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে চলছে করোনা ও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা। প্রচন্ড জ্বর ছিল, নাপা খাওয়াইলে 2 ঘন্টা পরে একটু জ্বর কমে। আজকে 2 দিন ধরে জ্বর আর পা ব্যথা, প্রচন্ড জ্বর ব্যথা, কোনো কমতির দিকে নেই। ডেঙ্গু ও করোনা চোখ রাঙালেও জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতালটির পরিচালক। ডেঙ্গু পেশেন্টে আমাদের যে 10 জন ভর্তি রয়েছে তার মধ্যে 3 জন কিছুটা ক্রিটিক্যাল। আমরা ধারণা করছি যে বৃষ্টির পরে সাধারণত ডেঙ্গুর প্রকোপটা বৃদ্ধি পায়। খুব সম্ভব জুলাই থেকে এটা সংখ্যাটা অনেক বাড়বে। কোভিডের পেশেন্ট 14 জন ভর্তি রয়েছে। এই 14 জন পেশেন্টের মধ্যে আবার 3 জনের অক্সিজেন দিতে হচ্ছে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করার ঘটনায় 9 জনের নাম উল্লেখ সহ 159 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় প্রধান আসামি করা হয়েছে বহিষ্কৃত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে। রোববার রাত 11টার দিকে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ। তিনি জানান, সরকারি কাজে বাধা দান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে উপপরিদর্শক ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি করেছেন। শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। বিক্ষোভে স্থানীয় ছাত্রদল, শ্রমিক দল ও যুব দলের নেতারা ছিলেন। বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত
নগর ভবনে অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ ইশরাক হোসেন। রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুসারীদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি একথা বলেন। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না জানিয়ে তিনি বলেন, জন্ম নিবন্ধন সনদ সহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে। ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে দাবি করে ইশরাক হোসেন সরকারকে দ্রুত এ বিষয়ে সমাধান করার আহ্বান জানান। এদিকে প্রধান ফটক তালাবদ্ধ করে নগর ভবন অবরুদ্ধ করে রাখার ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েন নগরবাসী। সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুততম সময়ে এটা নিষ্পত্তি করেন। যে সকল পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলে আপনারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দ্রুততম সময়ে কার্যকর করেন। তাহলে এই অচল অবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চলতি বছরের মার্চের হিসেবে খেলাপি ঋণের পরিমাণ 4,20,334 কোটি টাকা, যা মোট ঋণের 24.13%। বাংলাদেশ ব্যাংক রোববার এই তথ্য জানিয়ে বলেছে, গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছিল 3,45,765 কোটি টাকায়, যা ছিল মোট ঋণের 20.20%। কেন্দ্রীয় ব্যাংক জানায়, নতুন করে বিতরণ করা ঋণ যেন খেলাপি না হয় সেজন্য আইনের প্রয়োগ আরও কঠোর করা হবে। এবছরের মার্চ মাস পর্যন্ত বিতরণ করা মোট ঋণের পরিমাণ 17,41,992 কোটি টাকা। গত ডিসেম্বর মাস শেষে যা ছিল 17,11,402 কোটি টাকা। এসব ঋণ আদায়ে কঠোর অবস্থানের কথা জানান গভর্নর। আমার ছেলে মেয়েরা কি করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা, এটাতে আমাদের যাওয়াই উচিত নয়। এবং যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, আই উইল লুক ইনটু ইট, প্রমাণের সত্যতা আছে কিনা। প্রবাসের খবর। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত 2024-25 চ্যাম্পিয়নশিপ কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় কিংস 11 জেদ্দা। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন তানজিম আকাশ। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা ইয়াংস্টার ক্লাবের সভাপতি মনোয়ার খান। আলী আকবর সোহেল এবং দেলোয়ার হোসেন হারুনের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জসিম উদ্দিন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা মিডিয়ামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। পুরাতন নেতৃত্ব নয়, বিসিবিতে নতুন মুখ দেখতে চান তামিম ইকবাল। বন্ধু সাকিবের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, তবে সম্পর্কটা কবে কিভাবে ঠিক হবে তা নিয়েও কথা বলেছেন দেশের সাবেক এই অধিনায়ক। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বর্তমানে বিসিবিতে ব্যবস্থা এমন করে রাখা হয়েছে, চাইলেই এখানে জিতে আসা কঠিন। রিপোর্ট বর্ষণ কবিরের। বাংলাদেশের ওপেনিংয়ের একসময়ের ভরসা এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার সাম্প্রতিক অনেকগুলো কার্যক্রমের জন্যই আলোচনার চেয়ে যেন সমালোচনার মুখে বিদ্ধ হচ্ছেন বেশি। সেটা কারণে নাকি অকারণে? তামিম এই জীবন চক্রের অমোঘ নিয়মে আমাদের সবাইকেই যেতে হবে শেষ ডাকে, কিন্তু এই যে ক্লোজ কলে ডাক থেকে ফেরত আসা, এই দৃশ্যটা আপনি কি মানুষ চোখে মাঝে মাঝে এখনো মেমোরাইজ করেন? হ্যাঁ, ব্ল্যাকলিস্ট তো হয় সবারই। বসে বসে যখন বাসায় চিন্তা করি তখন তো অবশ্যই একটু ভয় লাগে। বাট যেহেতু আমি যেটা আমার সবচেয়ে কঠিন সময়টা ছিল ওই 22 মিনিটের কথাটা, যখন আমাকে সিপিআর দেওয়া হয়, ওই সময় তো আমি আর সেন্সে ছিলাম না। সো আমার জন্য ওই জিনিসটা রিয়েলাইজ করা, বোঝাটা একটু ডিফিকাল্ট যে আসলে ওই সময় কী হচ্ছিল। বাট ফ্যামিলি মেম্বারদের সাথে যখন কথা বলি তখন বুঝি। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় অ্যান্ড মানুষের দোয়ায় থিংস হ্যাভ বিন গুড। এখন ভালো আছি। আপনি যাকে মিন করে আসলে ওই জিনিসটা এসেছিল সাকিব আল হাসানের ব্যাপারে, তার সঙ্গে তো আপনার সম্পর্ক খুব অসাধারণ, একসময় ছিল,
এখনো অসাধারণ অন্য টোনে যদি আমি বলি আর কি, একটু ফান মুডে যদি বলি সেটা যেভাবে আপনারা বাট ইজ দেয়ার এনি চান্স দ্যাট ইন কামিং ডেজ, কারণ সময় তো অনেক চেঞ্জ হয়, মানে আপনাদের মধ্যে সেই বন্ধুত্বের সম্পর্ক হয়তো বাংলাদেশ ক্রিকেটে এখন একটা ফ্যান্টাসি পর্যায়ে চলে গেছে, মানে এটা রিবিল্ডিং প্রসেসটা কি আসলে কি কখনো সম্ভব? দেখেন, whenever it's me and him involved in anything, এটা একটা টপিক হয়ে যায় ডিসকাশনের জন্য আনফরচুনেটলি, বাট না দেখেন, উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, তারপরে আমরা হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং একটু ইস্যুস হয়েছিল, বাট ভাই এই লাইফের কোনো কিছু, লাইফ ইজ আনসার্টেন। আমার নিজেরই কাহিনী দেখেন কয়েকদিন আগে, এটা 2 দিন পর ভালো হইতে পারবে না এরকম কোনো, যে হইতেই পারবে না এরকম আমি মনে করি না। আমার কাছে মনে হয় এভরি চান্সেস যে সব ঠিক হয়ে যেতে পারে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।